এর পরের যে প্রার্থী তাকেও বলা যেতে পারে, তাকেও কিন্তু পুরস্কৃত করা হলো। বরানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ। আমরা জানি বিধানসভা উপনির্বাচনে সজল ঘোষকে প্রার্থী করা হয়েছিল, যদিও তিনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু সজল ঘোষ সম্পর্কে যেটা জানা যায়, তিনি একেবারে মাটি কামড়ে পড়ে থাকেন। এলাকার মানুষের কি সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেন, এবং তিনি যেই এলাকা থেকে কাউন্সিলর, সেই এলাকার মানুষ, ওই শিয়ালদা ওই চত্বরের মানুষ, সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে বড় পুজোর উদ্যোক্তা তিনি। তো ওই এলাকার মানুষ তারা তাদের দেবুদাকে খুব প্রাণের মানুষ বলে চেনেন। যে কোনো সময় তাকে কাজে পাওয়া যায়, যে কোনো সময় তাকে যে কোনো দরকারে পাওয়া যায়। তো সেই সজল ঘোষ যেভাবে বরানগরে তিনি ফাইট দিয়েছিলেন, বলা যেতে পারে সজল ঘোষকেও আবারও এই বরানগরে প্রার্থী করে বিজেপি পুরস্কারটা দিল। একেবারে তাই, তুমি সজল ঘোষ সম্পর্কে যে ব্যাখ্যা দিলে একেবারে তাই। এবং সজল ঘোষ তিনি তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু বিজেপিতে এসছে, কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় কলকাতার একটা বড় মুখ, সেটা কিন্তু সজল ঘোষ সেটা এস্টাবলিশ করতে পেরেছে। এবং এই মুহূর্তে বলি আরএসএস এর অত্যন্ত বিশ্বাস এবং ভরসা এই সজল ঘোষ, সেটা আরএসএস, যদি আমি বলি যে আরএসএস যে নাম্বারিং করেছে, কারণ এই বিজেপি যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা আরএসএস কিন্তু প্রত্যেকটা প্রার্থী তালিকা তারা কিন্তু দেখে তারা যে নাম্বারিং করেছে, সেই নাম্বারিংয়ের ভিত্তিতে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই নাম্বারিং চূড়ান্ত করেছে। আমরা যেটা জানতে পারছি যে সজল ঘোষ, তাকে যে আরএসএস যে 100 নম্বরের যে একটা সিট পূরণ করতে হয়েছে, বলা যেতে পারে তাকে 100তে 100ই দিয়েছে। কারণ সজল ঘোষ সব দিক থেকে তিনি উপনির্বাচনে বরানগরে হেরেছে। আমরা জানি যে যেভাবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, সেটা একেবারে নজির। আমরা জানি যে সিপিএম এর তন্ময় ভট্টাচার্য যে একটা বড় অংশের, মানে প্রায় 25-26 হাজার ভোট তিনি কেটে নিয়েছেন। যদি তিনি এই ভোট না কাটতেন তাহলে কিন্তু সজল ঘোষ জিতে যেতেন। এবং সজল ঘোষ পরাজয় হবার পর আমরা দেখি তিনি 24 ঘন্টা বরানগরে পড়ে থাকেন। এবং আমরা দেখেছি যে কলকাতা শহরের মধ্যে আমরা দেখেছি একমাত্র দুর্গাপুজোর করেন কিন্তু এই সজল ঘোষ। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মানে বিজেপির মুখরক্ষে হয় সজল ঘোষের দ্বারায়। কলকাতায় যে বড় বড় পুজোগুলো হয়, সেখানে একমাত্র সজল ঘোষ টিম করে বিজেপিকে একটা অক্সিজেন দিয়ে যাচ্ছে। মানে বড় পুজোগুলো আমরা জানি যে বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা করে থাকে, কিন্তু একমাত্র বিজেপির কে করে থাকে সজল ঘোষ। এবং 50 নম্বর ওয়ার্ডে তিনি জেতার পর তিনি যে কাজ করেছেন, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন কাউন্সিলর। এবং আমি বলি উত্তর কলকাতায় তাকে কিন্তু জেলা সভাপতি করার কথা আরএসএস এর তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি কিন্তু সেই জেলা সভাপতির পদ তিনি নিতে চাননি। তারপরেই কিন্তু তমগ্ন ঘোষকে জেলা সভাপতি করা হয়েছে। এবং আরএসএস এর এই মুহূর্তে অত্যন্ত একজন ভরসার পাত্র, এবং আরএসএস এর সঙ্গে তিনি কিন্তু সম্পৃক্ত হতে পেরেছে। এবং তোমাকে আরেকটা তথ্য খুব গুরুত্বপূর্ণ দিয়ে রাখি, সম্প্রতিকালে যদি আমি 3 মাসের যদি ব্যবধান দিই, একাধিক ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তাকে তৃণমূলে আসার প্রস্তাব শুধু দেননি, রাজ্যের হেভিওয়েট ক্যাবিনেট মিনিস্টাররা তার সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে যাননি। এবং তৃণমূল কংগ্রেসের একাধিক বড় অফার সজল ঘোষের কাছে প্রত্যাখ্যান করেছেন। সেই সমস্ত বিষয় আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নজরে রেখেছে। এবং সেই পুরস্কার হিসেবে সজল ঘোষকে কিন্তু বরানগরে প্রার্থী বলা যেতেই পারে, একদমই। এবং আরও একটি যে নাম, যে নামটি আমরা পুরোপুরি মিলিয়ে দিয়েছি, সেটি হচ্ছে আসানসোল দক্ষিণ কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল, যিনি সিটিং বিধায়ক। এবং বিধানসভায় তিনি তার ভাষণে সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। শুধুমাত্র বিধানসভায় নয়, অগ্নিমিত্রা পালকে সাম্প্রতিক এই সময় দেখা যাচ্ছে যে, মানে অগ্নিমিত্রা পাল সম্পর্কে এটাও বলা হয় যে যখন এই অ্যাসেম্বলির কাজ থাকে না,
বিশেষ করে শনি রবিবার ছুটির দিনগুলো তিনি আসানসোলে চলে যান। আসানসোলে গিয়ে সেখানকার একেবারে ওই এলাকাতেই পড়ে থাকেন এবং সেখানকার কি পরিস্থিতি, সেখানে যদি ডিএম কোনো কাজ এরকম করছেন যেটা হয়তো বিজেপির মনে হচ্ছে যে এটা মানুষের স্বার্থ বিরোধী, সেখানে তিনি অবস্থানে বসে পড়ছেন, সাধারণ মানুষকে নিয়ে তিনি প্রতিবাদে সরব হচ্ছেন। তো এই অগ্নিমিত্রা পালকেও যে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করা হবে, আবারও তাকে প্রার্থী করা হবে, এটা এক প্রকার কিন্তু নিশ্চিত ছিল। মানে অগ্নিমিত্রা পাল তিনি নিজের যোগ্যতা এবং মাঝে তার শারীরিক সমস্যাও আমরা দেখেছি, হসপিটালে ভর্তি থাকতে হয়েছে দীর্ঘ কয়েকদিন। তো তারপর সেই সমস্ত কাটিয়ে উঠেও তিনি আবার সক্রিয় রাজনীতিতে একেবারে পুরোদমে ফিরে এসেছেন। বলা যেতে পারে তার যোগ্যতা তিনি দলের অন্দরে আরএসএস-এর কাছে প্রমাণ করতে পেরেছেন। একেবারে তাই। তুমি অগ্নিমিত্রা পালের সম্পর্কে যে ব্যাখ্যা দিলে একেবারে তাই। বিজেপির দিল্লি থেকে অন্তত 3-4টি সমীক্ষক সংস্থা তারা বিভিন্ন প্যারামিটার চেক করেছে এবং এবারে 2026-এ যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, যে প্রত্যেকটি নাম, সেই প্রত্যেকটি নাম অন্তত 4বার 5বার করে বিভিন্ন প্যারামিটারে কিন্তু চেকিং হয়েছে এবং তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। দেখো, যে 3টি সার্ভে সংস্থা যে সমীক্ষা করেছে, যে বিধানসভার অভ্যন্তরে তার যে পারফরমেন্স 100%-এর মধ্যে অন্তত 95% নাম্বার এই অগ্নিমিত্রা পাল পেয়েছে। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী অনুপস্থিতিতে শঙ্কর ঘোষ এবং অগ্নিমিত্রা পাল, মানে বলা যেতে পারে বঙ্গ বিজেপিকে বা বিরোধী দলকে বিধানসভার অন্দরে যদি কেউ মানে তুলে ধরে, তার নাম হচ্ছে অগ্নিমিত্রা পাল। এবং তুমি জানো যে পার্টি তাকে সাধারণ সম্পাদক করেছে এবং মহিলা মুখ হিসাবে বলা যেতে পারে একটা বড় জায়গা কিন্তু অগ্নিমিত্রা পালকে দেওয়া হয়েছে এবং আসানসোল দক্ষিণে তিনি যথেষ্ট সময় দিয়েছে এবং বলা যেতে পারে যে তিনি একটা তারকা প্রার্থীও বলা যেতে পারে। এবং আরএসএস-এর যে ভরসা, বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে তার নামে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে এবং আরএসএস-এরও বলা যেতে পারে যে ভরসা তিনি অর্জন করতে পেরেছেন। এবং আমরা দেখেছি সম্প্রতিকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চাঁচাছোলা আক্রমণ যদি কেউ করে থাকে মহিলা মুখ হিসাবে বিজেপির, তার নাম কিন্তু অগ্নিমিত্রা পাল। এবং অবশ্যই তিনি সেখানে সময়ও দেন তার বিধানসভা কেন্দ্রে। বেশ, আপাতত অনেক ধন্যবাদ সুজয়। আমরা আরও নাম নিয়ে আলোচনা করব, আরও কারা কারা এই প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন সেই তথ্য আজ তাক বাংলায় আপনারা নজর রাখলেই জানতে পারবেন। এবং বলে রাখি যে এই প্রাথমিক যে তালিকা 144 জনের, সেই তালিকায় দেখা যাচ্ছে যে হিরণ চট্টোপাধ্যায়ের নাম নেই। খড়গপুর সদর থেকে তিনি এর আগে বিধায়ক ছিলেন, সেই জায়গায় দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ নাম, সেটা হচ্ছে গিয়ে নিশীথ প্রামাণিক। অমিত শাহের ডেপুটি হিসেবে কাজ করা নিশীথ প্রামাণিক